হ্যালো বন্ধুরা। সো গাইস, আমরা আজকে ক্লাস 12-এর এনসিইআরটি বায়োলজির হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারে আজকে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা সম্পর্কে পড়ব এবং যে যে জায়গাগুলো নিটের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা ভালোভাবে কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব। সো গাইস, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সব যে কনসেপ্ট এখানকার আছে ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো ডাউট থাকে। সো খুব ভালোভাবে তোমরা দেখবে অ্যান্ড আশা করছি তোমাদের আর কোনো এখানে ডাউট থাকবে না। তো দেখো, আমাদের এখানে টোটাল 7টা টপিক আছে। তার মধ্যে প্রথম হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন এই টপিকের মধ্যে আমাদের যে প্রথম পেজে একটু জেনারেল ইন্ট্রো দেওয়া আছে, এই জিনিসটা আমরা একটু পড়ে নেব, ঠিক আছে? তো তোমরা লক্ষ্য করো এখানে আমাদের কি কি বেসিক যে জিনিস দেওয়া আছে। এখানে প্রথমে বলেছে যে হিউম্যানস এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে অপত্য সৃষ্টি করে এবং কি হয় ভিভিপ্যারাস। তাহলে যৌন জনন এবং ভিভিপ্যারাস প্রাণী আমরা কাদের বলি? যারা হলো ডাইরেক্ট বাচ্চা দেয়, বুঝতে পারছো? আর এক ধরনের প্রাণী যেগুলোকে আমরা ওভিপ্যারাস বলি, সেগুলো হলো প্রথমে ডিম দেয়, ডিম থেকে বাচ্চা হয়। তারপর যেসব ঘটনাগুলি সিকোয়েন্স অনুসারে ঘটছে, মানে প্রথম থেকে শুরু করে, সেগুলো এখানে বলা হয় যে প্রথমে কি হয় ফরমেশন অফ গ্যামেট, মানে গ্যামেট তৈরি হচ্ছে, যেটাকে গ্যামেটোজেনেসিস বলা হয়, ঠিক আছে? অ্যান্ড স্পাম। এখন গ্যামেট বলতে আমরা দু ধরনের গ্যামেট পাবো, একটা মেলে পাবো আর হলো এক ধরনের যেগুলো পুরুষে পাওয়া যায় সেগুলোকে কি বলি আমরা? স্পাম। আর ফিমেল গ্যামেটকে বলবো আমরা কি? ওভাম, ডিম্বাণু। এখন এই ট্রান্সফার অফ স্পামের ট্রান্সফার হচ্ছে কোথায়? ফিমেল জেনিটাল ট্র্যাক্টে, যেটাকে ইনসেমিনেশন বলা হয়। ওকে। এখন এই ফিউশন অফ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেটের যে ফিউশন, সংযোজন যুক্ত হওয়া, ওটাকে বলা হয় ফার্টিলাইজেশন, ঠিক আছে? অ্যান্ড ফরমেশন, এই মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট মিলিত হয়ে কি হয়? জাইগোট ফরমেশন করে। তারপর এই জাইগোট তো টা ধীরে ধীরে কি হয়? ডেভেলপমেন্ট হওয়ার ফলে জাইগোটের এটা কি করে? ব্লাস্টোসিস্ট একটা গঠন তৈরি করে, যেটা হলো অ্যাটাচ হয় গিয়ে কোথায়? ইউটেরাইন ওয়ালে। এই ইউটেরাইন ওয়ালে ব্লাস্টোসিস্টের যে গিয়ে লাগা, এটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন, বায়োলজিক্যাল টার্ম। মানে তোমাদের টার্মিনোলজিগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর ইমব্রায়োজেনিক ডেভেলপমেন্ট শুরু হয়। এই যে ইমব্রায়োজেনিক ডেভেলপমেন্টটা, একটা বাচ্চা মায়ের পেট থেকে হওয়ার আগে পর্যন্ত, মায়ের পেটে মানে ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত যেই সময়টা ভ্রূণ থেকে শুরু করে যেই সময়টা থাকে, সেটাকে আমরা জেস্টেশন পিরিয়ড বলি। অ্যান্ড ডেলিভারি অফ দ্য বেবি, ডেলিভারির পরে ডেলিভারি হওয়ার সময় যে, এটাকে বলা হয় পারচুরেশন, ঠিক আছে? এই যে এখানে যে সিকোয়েন্সগুলো দিয়েছে, তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ এখানে, আচ্ছা, যে রিপ্রোডাক্টিভ যে ইভেন্টস শুরু হচ্ছে, কখন শুরু হচ্ছে? মেল অ্যান্ড ফিমেল বডিতে। তাহলে এটা হলো আফটার পিউবার্টি। পিউবার্টির যেটা বয়ঃসন্ধিকাল বলি আমরা, ছেলেদের ক্ষেত্রে 11 থেকে 12 বছর বয়সে শুরু হয়, আর মেয়েদের 1 বছর আগেই শুরু হয়ে যায়। ওকে। সো এটা মনে রাখবে। অ্যান্ড দেয়ার আর দ্য রিমার্কেবল ডিফারেন্স। এখন মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কি? ফিমেল বডিতে যে রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে, সেটা হলো শুরু হচ্ছে পিউবার্টির সময়, এবং এদের একটা নির্দিষ্ট এজে গিয়ে কি হয়? এটা বন্ধ হয়ে যায়। মানে তাদের যে বাচ্চা উৎপাদন ক্ষমতা, ডিম্বাণু উৎপাদন আর হয় না, মেনোপোজ হয়ে যায় যখন। মানে শুরু হওয়াটাকে, প্রথম যে মেন্স শুরু হয় মেনস্ট্রুয়াল সাইকেলের যে ইয়েটা বয়সন্ধিকালে, ওটাকে বলে আমরা মেনার্কি। অ্যান্ড লাস্ট যেদিন শেষ হচ্ছে, বুঝতে পারছো, ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া, ওটাকে বলা হয় ম্যানোপোজ। তাহলে এই যে ম্যানোপোজটা মহিলাদের ক্ষেত্রে সাধারণত 45 থেকে 50 বছর বয়সে দেখা যায়। সেটা বিভিন্ন অন্যান্য আরও ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো, লাইফস্টাইলের উপর এবং ক্লাইমেট, কোন জায়গায় বসবাস করে, তো আরও ফ্যাক্টর আছে। তারপর হলো এখন মেলের ক্ষেত্রে যদি দেখি, পুরুষদের ক্ষেত্রে কী হয়? পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই যে যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা পুরুষদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধ বয়স পর্যন্ত চলতে থাকে, বুঝতে পারলে? তাহলে এটা একটা
গুরুত্বপূর্ণ ডিফারেন্স মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা এখানে বলা হয়েছে, বুঝতে পারছো? তাহলে এটাই ইন্ট্রো ছিল আমাদের। এরপরে আমরা এখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে পড়ব। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের প্রথমে দেখো এখানে কি বলা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, নিটে প্রতিবারে এখান থেকে কোশ্চিন আসে। ঠিক আছে, তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রথমে কি বলা হয় যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কোন জায়গায় আছে, এই সিস্টেমটা এর অবস্থানটা দেওয়া আছে। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অবস্থান হলো পেলভিক রিজনে, পেলভিস রিজন, মানে লোয়ার পোর্শনটাকে আমরা পেলভিস রিজন বলি। হ্যাঁ, অ্যান্ড ইনক্লুডস পেয়ার অফ টেস্টিস, মানে এক জোড়া টেস্টিস। তারপর হলো অ্যাক্সেসরি ডাক্টস, অ্যাক্সেসরি ডাক্টস হলো যেই নালীগুলো এই রিপ্রোডাক্টিভ সিস্টেমে কী করছে, পুরুষের সাহায্য করছে, তাদের বলে অ্যাক্সেসরি ডাক্টস। দেন গ্ল্যান্ড আছে, অ্যান্ড এক্সটার্নাল জেনেটিয়া, এক্সটার্নাল জেনেটিয়া যেগুলো বাইরে থেকে আমরা দেখতে পাই, বাইরে থেকে মানে বাইরে থেকে ইয়ে করা যাবে, আইডেন্টিফাই করা যাবে, বুঝতে পারছো? সেগুলো হলো এক্সটার্নাল, এক্সটার্নাল কথাটা ধরো বাইরে। অ্যান্ড তারপরে আমরা পরের পেজে চলে আসব। পরের পেজে আমাদের আচ্ছা এখানে পেজগুলো একটু দাঁড়াও। হ্যাঁ, এরপর হলো এই পেজ আছে। এখন এখানে আমাদের দেখো আমাদের এখানে কি কি পড়তে হবে, লক্ষ্য করো। হিউম্যান, আমরা ছবিটার সঙ্গে থিওরিটাকে খুব ভালোভাবে বুঝবো। তাহলে এই যে টেস্টিস আর সিচুয়েটেড, টেস্টিস যে সিচুয়েটেড হচ্ছে কোথায়, আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, দেহগহ্বরের বাইরে ক্যাভিটি উইদিন এ পাউচ, যেটাকে বলা হয় স্কোট্রাম। এই যে দেখতে পাচ্ছ স্কোট্রাম, এটাকে বলা হয় স্কোট্রাম। স্কোট্রামের মধ্যে হলো টেস্টিস, বুঝতে পারলে? এখন দ্য স্কোট্রাম হেল্পস মেনটেন ইন লো টেম্পারেচার। স্কোট্রাম আমাদের শরীরের বাইরে থাকা, মানুষের শরীরের বাইরে কেন থাকে স্কোট্রাম, এটার থাকার মূল কারণ হলো যে শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে একটু টেম্পারেচারটা কম প্রয়োজন হয়, 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচার দরকার হয়, বুঝতে পারলে? আর আমাদের যে বডির টেম্পারেচার যেটা হবে তার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম লাগবে, বুঝতে পারলে? এটার জন্য স্পারমাটোজেনেসিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা কোশ্চিন আসে। অ্যান্ড ইন অ্যাডাল্ট টেস্টিসের যে শেপ কেমন হয়, টেস্টিসের ওভাল শেপ, ডিম্বাকৃতি। এর যে দৈর্ঘ্য হয় 4 থেকে 5 সেন্টিমিটার, অ্যান্ড প্রস্থ হলো 2 থেকে 3 সেন্টিমিটার। ক্লিয়ার? অ্যান্ড টেস্টিস কভার একটা ডেন্স, মানে ঘন কভার দ্বারা আবৃত থাকে। এখন এই প্রত্যেকটা টেস্টিসের মধ্যে 200-250টা করে ছোট ছোট চেম্বার থাকে, যেগুলোকে টেস্টিকুলার লবিউলস বলে, বুঝতে পারলে? টেস্টিকুলার লবিউলস সিকোয়েন্স অনুসারে মনে রাখবে। এই টেস্টিকুলার লবিউলগুলো, এখন প্রত্যেকটা টেস্টিকুলার লবিউলসের মধ্যে 1 থেকে আবার 3টা করে হাইলি কোয়েলড সেমিনিফেরাস টিউবুলস থাকছে, বুঝতে পারলে? এই সেমিনিফেরাস টিউবুলস ভেরি ইম্পর্টেন্ট। সেমিনিফেরাস টিউবুলের মধ্যেই কি হয়, স্পাম তৈরি হয়। এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে হচ্ছে শুক্রাণু উৎপাদন হচ্ছে, ঠিক আছে? এখন এই সেমিনিফেরাস টিউবুল ইজ লাইন উইথ অন ইটস ইনসাইড বাই 2 টাইপস অফ, এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে আবার 2 ধরনের সেল আছে, যেগুলোকে একটাকে বলা হচ্ছে মেল জার্ম সেল, আরেকটাকে মেল জার্ম সেলকেই বলা হয় স্পারমাটোগোনিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্ড এই স্পারমাটোগোনিয়া, তারপর আরেকটা যেটা হলো সার্টোলি সেল। অ্যান্ড দ্য মেল জার্ম সেল আন্ডারগো, এই মেল জার্ম সেলের তারপর কি হচ্ছে মিওটিক ডিভিশন, মিওটিক ডিভিশনের মাধ্যমে কি করে স্পাম ফর্মেশন করে। হোয়াইল দ্য সার্টোলি সেলের কী বলছে, সার্টোলি সেল হলো প্রোভাইড করে নিউট্রিশন, এই জার্ম সেলগুলোকে নিউট্রিশন দেয়া হলো সার্টোলি সেল, ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার কোশ্চেন এসেছে। দ্য রিজন আউটসাইড দ্য সেমিনিফেরাস টিউবুলস, এই সেমিনিফেরাস টিউবুলের বাইরের দিকে
ওটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস, ভেরি ইম্পর্টেন্ট, বাইরের জায়গাগুলো। অ্যান্ড কন্টেইন স্মল ব্লাড ভেসেল, এখানে অল্প ব্লাড ভেসেল থাকে। অ্যান্ড স্মল ব্লাড ভেসেল, ইন্টারস্টিশিয়াল সেল, এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসে, ইন্টার মানে কোষের মাঝখানে যে জায়গাগুলো, সেগুলো ইন্টারস্টিশিয়াল সেল থাকে, যেটাকে বলা হয় লেডিক সেল। লেডিক সেল, বুঝতে পারছো, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলা হয়েছে, এরপর হলো এই যে লেডিক সেল সিনথেসিস কী করছে, লেডিক সেল সিনথেসাইজ অ্যান্ড সিক্রেট টেস্টিকুলার হরমোন, যেটাকে বলা হয় অ্যান্ড্রোজেন। মানে আমাদের যে পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনটা অ্যাকচুয়ালি হলো লেডিক সেল থেকেই সিক্রেট হয়। ক্লিয়ার? আদার ইমিউনোলজিক্যাল কম্পোনেন্ট সেলস আর অলসো প্রেজেন্ট, আরও ইমিউনোলজিক্যাল এখানে কম্পোনেন্ট থাকে, যেগুলো হলো বিভিন্ন প্রতিরোধ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বা বিভিন্ন অন্য যে ইমিউনিটি পাওয়ারের জন্য দরকার, সেগুলো এখানে উপস্থিত থাকে। তারপর হলো দ্য মেল সেক্স, লক্ষ্য করো ভালোভাবে এখানে, বললে মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্ট। এখন যে মেল সেক্স এর অ্যাক্সেসরি যে ডাক্টগুলো, সেগুলো কি কি, রেটি টেস্টিস, ভেরি ইম্পর্ট্যান্ট, ভাসা ইফারেন্সিয়া, দেন অ্যাপিডি ডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স, এগুলোকে বলা হয় অ্যাক্সেসরি ডাক্টস। অ্যান্ড স্যামিনিফারাস টিউবুলস অফ টেস্টিস ওপেন ইনটু ভাসা ইফারেন্সিয়া অ্যান্ড থ্রু রেডিসিস। আচ্ছা, এই যে তথ্যটা এখানে আমরা এটা ছবির মাধ্যমে দেখব। এই যে এখানে তোমরা ভালোভাবে ডায়াগ্রামটা লক্ষ্য করো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এখানে লক্ষ্য করো, এখান থেকেই আমরা ওটা বুঝে নেব। বলা যে এখানে দেখলাম আমরা, দেখতে পাচ্ছ এই যে এটাকে বলা হয় বাইরের দিকে যে এই জায়গাটাকে বলা হয় গ্ল্যান্স পেনিস, আর এই যে উপরে যে চামড়াটা থাকে ওটাকে ফোর স্কিন বলা হয়, এটা হলো টেস্টিস। ক্লিয়ার? আর এই যে নালীটা ইউরেথ্রা এটা বলা হয়, যেটা দিয়ে স্পাম অ্যান্ড কী হয়, ইউরিনও বেরিয়ে আসে। তারপর এখানে দেখতে পাচ্ছ গ্ল্যান্ড, কি গ্ল্যান্ড, ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড, ছোট ছোট দুটো দুই সাইডে ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে, কার মাঝখানে, প্রস্টেট গ্ল্যান্ড, আর হলো তোমার ইউরেথ্রার মাঝখানে হলো ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে। এগুলো থেকে সিক্রেশন হয় ইন্টারকোর্সের সময়, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়। অ্যান্ড প্রস্টেট গ্ল্যান্ড, দেখো একটা প্রস্টেট গ্ল্যান্ড থাকে এই যে, আর মাঝখান দিয়ে হলো ইউরিনাল যে নালীটা আসে এখানে, ইউরেথ্রার নালীটা। দেন সেমিনাল ভেসিকেল, প্রস্টেট গ্ল্যান্ডের পিছনের দিকে ঠিক সেমিনাল ভেসিকেল, যেখানে হলো সেমিনাল যে ফ্লুইড, যেটাকে স্পামটা এখানে এসে স্টোর হয়। ক্লিয়ার? তারপর হলো এটা হলো ইউরেটার, মানে যে যার মধ্যে দিয়ে ইউরিন হলো এখানে এসে জমা হয়, কোথায়, ইউরিনারি ব্লাডারে, মূত্রাশয়ে। তারপর আমরা এই দিক থেকে দেখব, এখানে যে টেস্টিকুলার লবিউলস দেখলাম আমরা, এই টেস্টিকুলার লবিউলসগুলো রেটি টেস্টিস এর সঙ্গে, টেস্টিকুলার লবিউলসের পরে রেটি টেস্টিস থাকে। রেটি টেস্টিস হলো ভাসা ইফারেন্সিয়ার মাধ্যমে অ্যাপিডি ডাইমিসের সঙ্গে যুক্ত থাকে। এই অ্যাপিডি ডাইমিস পোর্শনটা একটু মোটা হয়, এখানে অ্যাকচুয়ালি তারা ম্যাচিওর হয়, কোনগুলো, স্পামগুলো। তারপর অ্যাপিডিডাইমিসের পর যে পোর্শনটা থাকে ওটাকে বলি ভাসা ডিফারেন্স। অ্যান্ড তারপর হলো সেমিনাল ভেসিকেল। এখানে যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা অনেকবার নিট এক্সামে এসেছে, মানে একবার এসেছিলো অ্যাকচুয়ালি, অন্যান্য যেগুলো প্রি মেডিকেল টেস্ট আগে হতো সেগুলোতে এসেছে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, সিকোয়েন্সটা মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখন এই জিনিসগুলোই, যে সিকোয়েন্সটা এখানে বলা আছে থিওরিতে, আই থিঙ্ক তোমরা ক্লিয়ার এবার বুঝতে পেরেছো।
তাহলে এখন তোমরা এই জায়গাটা যদি দেখো খুব সহজেই বুঝতে পারবে যে সেমিনিফেরাস টিউবুল টেস্টিস ওপেন ইন্টু ভাসা এফারেন্সিয়া থ্রু রেটিসিস অ্যান্ড ভাসা এফারেন্সিয়া লিভস দি টেস্টিস অ্যান্ড ওপেন ইন্টু এপিডিডাইমিস। যে সিকোয়েন্সটা পরপর বলা আছে অ্যান্ড পোস্টেরিয়র সারফেস দ্য এপিডিডাইমিস লেড টু দ্য ভাসা ডিফারেন্স অ্যান্ড অ্যাসেন্ড টু দ্য অ্যাবডোমেন and loop over the urinary bladder. It is received from the seminal vesicle open into urethra and ejaculatory duct. These ducts store and transport sperms from the testis and outside through urethra. The urethra originate from the urinary bladder and extend through the penis and its external opening called urethral meatus. যে বাইরের যে ছিদ্রটা যেটা দিয়ে আমরা প্রস্রাব করি সেটাকে বলা হয় ইউরেথ্রাল মিটাস। ক্লিয়ার? সো ভেরি ইম্পর্টেন্ট এই পোর্শনটা। আচ্ছা, এখানে একটা লজিক্যাল কোশ্চেন অনেক সময় দেয় যে ইউরেথ্রা, দেখো এই পোর্শনটা থেকে যেখানে সেমিনাল ভেসিকলে হলো স্পাম এসে স্টোর হয়, তারপরে ইউরিনারি ইয়ে থেকে ব্লাডার এখানে থাকছে, তারপরে যে ইয়েটা নালী যেটা যেখানে সেটা কিন্তু একটাই হয়, কমন হয়, বুঝতে পারলে? কিন্তু ফিমেলের ক্ষেত্রে যেটা ইউরেন আর হলো যে ভেজাইনা, ওদের দুটো আলাদা অরফিস থাকে, ছিদ্র থাকে। ওকে, আমাদের ক্ষেত্রে এই জায়গাটা কমন, একটার মাধ্যমে ইউরিন বের হয়, এটার মাধ্যমেই সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় এটার মধ্যে দিয়ে স্পাম বের হয়। ঠিক আছে, এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? আশা করছি বুঝতে পারবো। তাহলে এরপরে যে এখানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের নেক্সট পার্ট, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে ছবিটা লক্ষ্য করো, এটা হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডায়াগ্রাম। সেমিনিফেরাস যে টিউবুল, হ্যাঁ, লাস্ট যে সেমিনিফেরাস টিউবুল আমরা দেখলাম, সেই সেমিনিফেরাস টিউবুলের হলো ছবি এটা। তাহলে এই যে সার্টোলিস সেল যেগুলো কি আমরা জানলাম যে সেগুলো হলো যে স্পারমাটোগোনিয়া জার্ম সেলগুলোকে পুষ্টি যোগায়, এই সার্টোলি সেল ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখলাম ইন্টারস্টিশিয়াল সেল থাকে বা লেডিক সেল বলি, যেখান থেকে অ্যান্ড্রোজেন নামক কী হয়, হরমোন সিক্রেট হয়, যেটা টেস্টোস্টেরন হরমোন বলি যেটাকে। দেন স্পারমাটোগোনিয়া, ওকে, যেগুলোকে জার্ম সেল বলা হয়। তারপর হলো লাস্টে যেটা হলো স্পারমাটোগোনিয়া থেকে কী হয়, স্পারমাটোজোয়া তৈরি হয়। এই সিকোয়েন্সটা আমরা গ্যামেটোজেনেসিস যে টপিকটা সেখানে পড়বো আরও ডিটেলস। এরপর আমরা দেখব তারপর কি বলা হয়েছে, দেখো পেনিস। পেনিস ইজ দ্য মেল এক্সটার্নাল জেনিডিয়া, যেটা পেনিস বলি আমরা, ইট মেড আপ অফ দ্য স্পেশাল। এখন পেনিসটা কি হয়, খুব স্পেশাল একটা টিস্যু দ্বারা গঠিত, অ্যান্ড ইট হেল্পস ইন ইরেকশন অফ দ্য পেনিস অ্যান্ড ফ্যাসিলিটেড ইনসেমিনেশন। তাহলে পেনিসের মেইন যেটা কাজ হলো ইনসেমিনেশন অ্যান্ড সেক্সুয়াল ইন্টারকোর্সে হেল্প করে। অ্যান্ড দ্য ইনার এন্ড অফ পেনিস কল্ড গ্ল্যান্ড পেনিস, আমরা ছবিটাতে তখন দেখলাম গ্ল্যান্ড পেনিস কোন জায়গাটাকে বলে। অ্যান্ড কভার বাই এ লুজ ফোল্ডেড স্কিন, যেটাকে ওই যে বাইরে যে স্কিনটা ফোল্ড হয়ে থাকে সেটাকে ফর স্কিন বলি। ক্লিয়ার? দেন তারপর হলো কি বলছে, দ্য মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড। এখন অ্যাক্সেসরি যে গ্ল্যান্ডগুলো কী কী আছে এটা ইম্পর্টেন্ট, ইনক্লুড পেয়ার্ড সেমিনাল ভেসিকেল, সেমিনাল ভেসিকেল থাকে দুটো, অ্যান্ড একটা প্রস্টেট গ্ল্যান্ড থাকে। তারপর হলো পেয়ার ভার্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, দুটো ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড, ভেরি ইম্পর্টেন্ট। সিক্রেশন অফ দিস গ্ল্যান্ড, এই যে গ্ল্যান্ডগুলোর সিক্রেশন কনস্টিটিউয়েন্ট অফ সেমিনাল প্লাজমা, কনস্টিটিউট অফ দ্য সেমিনাল প্লাজমা হুইচ ইজ রিচ ইন, এই সেমিনাল প্লাজমার মধ্যে কী থাকে, ফ্রুক্টোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফ্রুক্টোজ থেকেই আইডেন্টিফাই হয় যখন কোনো খারাপ কাজ হয়, ধরো এই যে রেপের ক্ষেত্রে রেপ কেসগুলোকে আইডেন্টিফাই করার জন্য যে স্পামের মধ্যে কী হয়, ফ্রুক্টোজ পাওয়া যায়। অ্যান্ড ক্যালসিয়াম অ্যান্ড সার্টেন এনজাইম, কিছু এনজাইমস থাকে নির্দিষ্ট, তো এটা নিটে কোশ্চিন এসেছে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে। দ্য সিক্রেশন অফ দ্য ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন কী করে, হেল্পস ইন দ্য লুব্রিকেশন অফ দ্য পেনিস। তাহলে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কী করে এর যে সিক্রেশনটা, এই জন্যই আছে, এর কাজ কি মেন ওটাই কাজ, যে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় এখান থেকে যে সিক্রেশন হয় সেই ওই যে রিপ্রোডাকশনের মানে রিপ্রোডাকশনের সময় মানে সরি মানে ওই ইন্টারকোর্সের সময় ওটাকে কাজটাতে হলো সহায়তা করে।
তাহলে এটা ছিল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো। অ্যান্ড তোমরা যদি বুঝতে পারো তাহলে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চিন ক্লিয়ার মানে আর খুব সহজে করতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে বলবো। সো থ্যাংক ইউ গাইস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, অ্যান্ড লাইক শেয়ার করে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারো। সো নেক্সট ভিডিওতে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো।